রাত তো প্রায় শেষ হয়ে এলো মধু। একটা পুঁটি মাছের দেখা তো পেলাম না। বাবা ধৈর্য ধরো, মা বলেছে আজকে বড় মাছ পাবোই। তোর মায়ের আবার দৈব বাণী, পাবি কোথায় মাছ? গাঙের জল তো সব শুকিয়ে কাঠ। ওই দেখো বাবা, জালের দড়িটা কেমন টান টান হয়ে আছে, মনে হচ্ছে ভারী কিছু আটকেছে। আরে তাই তো, এই হাত লাগা দেখি, সাবধানে টানিস, জাল যেন ছিঁড়ে না যায়। বাবা এটা তো মাছ না, একটা হাঁড়ি। হাঁড়ি মানে? দেখি তো ভালো করে। আরে মুখটা তো বেশ জুত করে আটকানো। এর ভেতরে কি আছে বাবা? অনেক ওজন তো। কি আবার থাকবে, এ হয়তো কোনো জমিদারের লুকোনো মোহর বা সোনা দানা। এই খালে কত কিছুই যে ভেসে আসে। তার মানে আমরা কি এখন বড় লোক হয়ে যাব বাবা? চুপ কর, কেউ শুনে ফেললে বিপদ হবে। আমরা এখনই বাড়ি ফিরবো। কিন্তু বাবা জালটা তো গোছাতে হবে, আর এখানে শুনবে কি? এখানে তো কেউ নেই। জালের চিন্তা রাখো, এই হাড়িতে গুপ্তধন থাকলে 7 জন্ম বসে খেতে পারবে। আর এক মুহূর্ত এখানে নয়। বইটা ধর মধু, জোরে চালা। এখানে কেউ নেই। আসতে কতক্ষণ? আসার আগে তাড়াতাড়ি এখান থেকে আমাদের চলে যেতে হবে। এত তাড়াতাড়ি ফিরলে যে? মাছ কোথায়? মাছের চেয়ে বড় জিনিস এনেছি রাধিকা। কি এমন জিনিস আনলে যে চোরের মতো তাকাচ্ছ? এটা কি একটা নোংরা হাড়ি? মা এটাকে নোংরা বলো না, এর ভেতরে গুপ্তধন আছে, আমরা নদী থেকে পেয়েছি। গুপ্তধন? ওমা, তাই নাকি? কি আছে ওর ভেতরে? মুখটা খোলো না গো। না, এখন খোলা যাবে না, কুসংস্কার আছে। মাঝরাতে এইসব ধনরত্ন খুললে নাকি অলক্ষী হয়। তার উপরে মনে হচ্ছে ভেতরে লোহা দিয়ে বাঁধা রয়েছে, খোলাও যাচ্ছে না। এখন খুলে ফেললে একটা ঝামেলা। 2-3টে দিন যাক, তারপর খোলা যাবে। তুমি ঠিক বলছো তো? যদি ভেতরে শুধু পাথর বা মাটি থাকে? হাড়ির ওজন দেখছো না? পাথর হলে কি আর লোহা দিয়ে মুখ বেঁধে কেউ নদীতে ডোবায়? নিশ্চয়ই সোনা আছে গো। মা কালকে থেকে আমরা কি আর এই পান্তা ভাত খাবো না? যদি সত্যি শোনা হয় তবে তোর কপালে আজ রাজভোগ জুটবে। শোনো রাধিকা, এই কথা যেন গ্রামের কেউ না জানে। তুমি চিন্তা করো না, হাড়িটা আমি ধানের গোলার পেছনে লুকিয়ে রাখছি। তোমরা বাবা ছেলে হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করছি। আমার অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার বাড়ো, আমি আর আমার বাবা হাত মুখ ধুয়ে আসি। চলো বাবা। কিরে মধু, সাত সকালে কোথায় যাচ্ছিস? মাছ পাসনি বুঝি? মাছ আর পাবে কি করে গো? ওদের কপাল কি অত ভালো? পান্তা চোঠে না আবার বড় বড় কথা। আমাকে অপমান করবেন না মালতী কাকি, আমরা আর গরিব থাকবো না। শুনেছ রতন, এই ছেলের কথা শোনো। আলাদিনের চেরাগ পেয়েছে নাকি রে? আরে মধু, খেতে দেখেছিস বলে ওসব বাহানা দিয়ে লাভ নেই। যা ভাগ এখান থেকে, একটা ভাতও পাবি না। আপনাদের ভাত আমি খেতে আসিনি, আমরা অনেক বড় গুপ্তধন পেয়েছি নদী থেকে, হাঁড়ি ভরে হিরে জহরত তুলে এনেছি। কি বলি কি? হ্যাঁ, হাড়ি ভর্তি হিরে? আমার বাবা বলেছে আমরা এখন গ্রামের সবচেয়ে বড় লোক হব, আপনাদের মতো আমাদের আর পরের জিনিসের দিকে তাকাতে হবে না। মরণ, তোর বাপটা মনে হয় পাগল হয়ে গেছে রে। হাড়ি আবার ভেসে আসবে কেন? এসেছে, হাঁড়ি এসেছে, বিশ্বাস না করলে আমাদের বাড়ি গিয়ে দেখে আসো, আমি চললাম। ওগো, ছেলের কথা শুনলে? সুকান্ত কি সত্যি গুপ্তধন পেয়েছে নাকি? সুকান্ত তো বোকা মানুষ, মিথ্যে বলতে জানে না। মধু যা বললো তাতে মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ। যদি সত্যি শোনা হয় তবে তোমাদের কপাল খুলে যেতে পারে। তুমি ঠিকই ধরেছ, আজকে রাতেই সুকান্তের ঘরে হানা দিতে হবে। আস্তে মালতী আস্তে, পা টিপে টিপে চলো, কেউ যেন জেগে না যায়। লম্ফটা জ্বালানোর দরকার নেই, চাঁদের আলোতেই কাজ সারতে হবে। হাড়িটা কোথায় দেখেছো?
হাঁড়িটা কোথায় রাখলো সেটাই তো বুঝতে পারছি না। চৌকির নিচে ভালো করে চেয়ে দেখছি, ওখানটায় তো দেখছি না। মধু ছেলেটা বড় চালাক আছে, আমাদের আবার বোকা বানালো নাকি? যেমন চালাক আছে তেমন বোকাও আছে, বুঝলে, তোর বাপের মতো। হয়েছে, ধানের গোলাটার ওই পাশটা দেখো না, কিছু একটা দেখা যাচ্ছে। এই হাঁড়ির তো অনেক ওজন, নিশ্চয়ই অনেক মূল্যবান জিনিসপত্র আছে। ওরে বাবা! সুকান্তদা ভেবেছিল ওদের কপাল খুলে যাবে, এখন যে ওদের কপালটাই পুড়লো সেটা বুঝতে পারছে না। আরে আরে, শব্দ করে শোনা, বাইরে গিয়ে আসা যাবে। চলো চলো চলো, তাড়াতাড়ি পালাই, চলো চলো তাড়াতাড়ি চলো। সর্বনাশ হয়ে গেছে রাধিকা, হাঁড়িটা নেই, এই গোলা ফাঁকা পড়ে আছে। সে কি কথা, কাল রাতেও তো নিজের হাতে এখানে রাখলাম, তুমি কি অন্য কোথাও সরিয়েছো? আমি কেন সরাবো? হাঁড়িটা হাওয়ায় মিলিয়ে গেল নাকি? ঘরে কোনো শীত কাটার দাগও তো নেই। বাবা, হাঁড়িটা কি তবে রতন কাকা নিয়ে গেল? রতন জানবে কি করে? আমি তো কাউকে কিচ্ছু বলিনি। তুই কি কাউকে কিছু বলেছিলি মধু? কালকে সকালে রতন কাকা আর মালতী কাকি আমাকে খুব অপমান করছিল। রাগের মাথায় আমি বলে ফেলেছি যে আমরা নদী থেকে গুপ্তধন পেয়েছি। ওরে কপাল, তুই চোরের কাছে মুখ খুলতে গেলি কেন? রতন ছাড়া এই কাজ আর কেউ করবে না। তখনই বলেছিলাম এই ছেলেটা সব নষ্ট করবে, এখন হাত কামড়ে কি লাভ? আমি বুঝতে পারিনি বাবা, ওরা আমাকে খেতে আসছি বলে খুব খেপাচ্ছিল। চলো রতনের বাড়িতে যাই, এভাবে আমাদের হাড়ি নিয়ে যাবে আর আমরা চুপ থাকবো? ঠিক বলেছ, আজ এর একটা বিহিত করেই ছাড়বো। রতনকে আমি চিনি, ও সহজে স্বীকার করবে না। না না, গুপ্তধন এভাবে ছেড়ে দিতে আমরা পারি না, যে করেই হোক উদ্ধার করতে হবে। চলো তাড়াতাড়ি চলো, না হলে দেরি হয়ে যাবে। ওখানে গেলে কোনো লাভ হবে না, এটা বুঝতেই পারছি। কপাল থেকে সবকিছু চলে গেল, তারপরও গিয়ে দেখি, চলো। রতন, এই ভালোই ভালোই বলছি, আমার জিনিস ফিরিয়ে দে, না হলে কিন্তু খবর খারাপ আছে। আরে সুকান্ত যে, সকাল সকাল কার মুখ দেখে উঠলে? কিসে জিনিসের কথা বলছো? ঢং করো না রতন ভাই, আমাদের হাঁড়িটা কোথায়? কাল রাতেই তো চুরি করেছো। ও মা, কথা শোনো, আমরা নাকি চোর? বলি তোমাদের হাঁড়ি থেকে হীরা জহরত ছিল নাকি যে আমরা নিতে যাব? আমার ছেলে সব বলেছে, ওই বলার পরেই আমাদের হাঁড়িটা চুরি গেছে। এই গ্রামে তুই ছাড়া কে এমন কাম করবে? হ্যাঁ, দেখ সুকান্ত, মুখ সামলে কথা বল, ঠিক আছে? তোর ছেলে ছোট মানুষ, পাগলের প্রলাপ বকেছে। আমরা সারা রাত ঘরেই ছিলাম। মালতী, তুমিও কি মুখ খুলবে না? তোমরা গরিব হতে পারো, কিন্তু এত বড় চোর জানতাম না। খবরদার রাধিকা, নিজের চরকায় তেল দাও। কোনো প্রমাণ আছে যে আমরা নিয়েছি? ঘরের ভেতর তল্লাশি করবে নাকি? করো। যাও সুকান্ত, অনেক হয়েছে। প্রমাণ ছাড়া চোর অপবাদ দিলে আমি কিন্তু থানায় যাব। বেশি বাড়াবাড়ি করো না। মনে রাখিস রতন, অন্যের ধন কখনো হজম হয় না। উপরওয়ালা সব দেখছেন। হ্যাঁ হ্যাঁ, দেখুক, এখন নিজের রাস্তা ধরো। আমাদের অনেক কাজ আছে, বেশি বাড়াবাড়ি করলে একদম পুলিশ নিয়ে আসবো, বলবো যে ঘর তল্লাশি করে সমস্ত জিনিসপত্র লুটে নিয়েছে। হ্যাঁ, বলছিলাম না, এর সাথে কথা বলে কোনো লাভ নেই। চল চল, ওপরওয়ালা এদের বিচার করবে, দেখে নিও। মা, তুমি শান্ত হও। আমি তো এসেছি, কিন্তু আমাকে বলো, বাবা কতদিন ধরে নিখোঁজ? আজ নিয়ে 10 দিন হলো রে মহেশ। বাজার করতে গেল আর ফিরল না। 10 দিন হয়ে গেল মা? তুমি আমাকে এত দেরিতে কেন চিঠি দিলে? আগে কেন জানাওনি? তোর পরীক্ষা চলছিল বাবা, তোর চাচা বলল তোকে এখন বিরক্ত না করতে। সে নাকি সব দিকে লোক পাঠিয়েছে। চাচার ভরসায় তুমি বসে থাকলে? বাবা উধাও হয়ে গেল আর তুমি এতদিন চুপ করে বাড়িতে বসে কাঁদলে? আমি কি করব বলতো? আমি তো একা মানুষ। হরিপ্রসাদ বলল পুলিশে খবর দিলে নাকি মান সম্মান যাবে। মান সম্মানের চেয়ে বাবার জীবন কি বড় নয় মা? আমার কেন যেন ভালো ঠিকছে না। বাবার কি কারোর সাথে শত্রুতা ছিল? তোর বাবা তো কারোর সাথে পাচে থাকতো না। জমি জমা নিয়ে হরিপ্রসাদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল ঠিকই, কিন্তু তাই বলে নিজের ভাই। এখানে নিজের ভাই বা পর বলে কিছু নেই মা।
আমি আজই চাচার সাথে কথা বলবো, আমাকে সব সত্যি জানতে হবে। সাবধানে কথা বলিস মহেশ, তোর চাচা কিন্তু এখন আর আগের মতো নেই। গ্রামের মানুষ তাকে জমের মতো ভয় পায়। আরে মহেশ, কখন এলি বাবা? শহর থেকে আসা হলো তবে? আজ সকালে এসেছি চাচা। বাবার কোনো খবর পেলেন? আপনারা কোথায় কোথায় খুঁজলেন? আর বলিস নে, আমার তো রাতের ঘুম হারাম হয়ে গেছে। ছোট ভাইয়ের শোকে বুকটা ফেটে যাচ্ছে। আপনারা কি পুলিশে খবর দিয়েছেন? আশেপাশে কোনো হাসপাতালে বা থানায় কি খোঁজ নিয়েছেন? পুলিশকে জানিয়েছি রে মহেশ, কিন্তু তুই তো জানিস গ্রামের পুলিশ কত অলস। আমি নিজের লোক দিয়েও নদী নালা সব তন্ন তন্ন করে খুঁজিয়েছি। বাবা কি সম্প্রতি কোথাও যাওয়ার কথা বলছিল? মানে কারোর সাথে কোনো বিবাদ হয়েছিল কি? না রে, তেমন তো কিছু শুনিনি। তবে ইদানিং তোর বাবা একটু মন মরা হয়ে থাকতো, হয়তো কোথাও তীর্থে চলে গেছে। তীর্থে গেলে কাউকে না বলে চলে যাবেন? আমার বিশ্বাস হচ্ছে না চাচা। মা বলল জমি নিয়ে আপনাদের মধ্যে কিছু সমস্যা চলছিল। জমি ওসব তো ভাই ভাইয়ের তুচ্ছ ব্যাপার। তুই কি আমাকে সন্দেহ করছিস মহেশ? আমি কি নিজের ভাইকে কিছু করতে পারি? আমি কাউকে সন্দেহ করছি না চাচা, আমি শুধু বাবাকে ফিরে পেতে চাই। যেভাবেই হোক আমি বাবাকে খুঁজে বের করবই। অবশ্যই করবি, আমি তোর সাথে আছি। তুই বিশ্রাম নে, আমি আবার লোক পাঠাচ্ছি খবর নিতে। আমি বিশ্রাম নেওয়ার জন্য আসিনি, আমি বাবাকে খুঁজে বের করতে এসেছি। বাবাকে আমি খুঁজে বের করেই ঘরে ফিরব। আরে মহেশ বাবু, আপনি এখানে এই অসময়ে বনের ধারে কি করছেন? বাবার খোঁজে বের হয়েছি রতন। আচ্ছা, তোমার হাতে ওটা কি? আর তোমরা এভাবে চোরের মতো পালাচ্ছ কেন? না মানে মহেশ বাবু, এটা একটা শখের হাড়ি, বাজার থেকে কিনলাম তো তাই বাড়িতে নিয়ে যাচ্ছি। বাজার থেকে কেনা হাড়ি কাপড়ে ওভাবে বাঁধা থাকে না। তাছাড়া হাড়িটা তো অনেক পুরনো মনে হচ্ছে। রতন, সত্যি করে বলো তো ভেতরে কি আছে? আপনাকে আর লুকিয়ে কি হবে? আপনি তো শহরের শিক্ষিত মানুষ। আসলে এটা একটা গুপ্তধনের হাড়ি। আমি এটা বিক্রি করতে চাই, আপনি কিনবেন? অনেক সোনা আছে ভেতরে। গুপ্তধন? দেখি তো কেমন গুপ্তধন। এটা তো বাবার পাঞ্জাবির কাপড়। এই বোতামটা আমি শহর থেকে এনে দিয়েছিলাম। রতন, আমার বাবা কোথায়? তুমি আমার বাবাকে মেরে এই হাড়িতে ভরেছো? ওরে বাবা রে, কি বের হলো রে! মহেশ বাবু বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, আমি খুন করিনি। তবে এই হাড়ি তোমার কাছে কেন? তুমি আমার বাবাকে মেরেছো? না মহেশ বাবু, আমি এই হাড়ি চুরি করেছি। সুকান্ত জেলের বাড়ি থেকে রাতে আমি আর মালতী এটা চুরি করে এনেছি। সুকান্ত আর তার ছেলেই আপনার বাবাকে মেরে হাড়িতে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আমি শুধু ভেবেছি এর ভেতরে সোনা আছে। যে অপরাধী আমি কাউকে ছাড়বো না। চলো, এক্ষুনি সুকান্তের বাড়িতে আমাকে নিয়ে চলো। চলুন চলুন, সেখানেই চলুন। আমরা যে নিরপরাধ সেখানে গেলেই জানতে পারবেন, আর কারা অপরাধী সেটাও বুঝতে পারবেন। সুকান্ত কাকা, আপনি এই কাজ করতে পারলেন? আমার বাবাকে মেরে হাড়িতে ভরে নদীতে ভাসিয়ে দিলেন। এ কি অলক্ষণে কথা বলছেন মহেশ বাবু? আমি আপনার বাবাকে মারবো কেন? আমি তো মাছ ধরে খাই, মানুষ মারি না। রতন বলছে সে আপনার বাড়ি থেকে এই হাড়িটি চুরি করেছে, আর এই হাড়ির ভেতরে আমার বাবার জামার টুকরো আর হাড় পাওয়া গেছে। ওমা, এ কি আপদ! আমরা তো ভেবেছিলাম ওটা গুপ্তধনের হাড়ি। সুকান্ত এটা নদী থেকে জাল ফেলে তুলেছিল। আমরা তো খুনের কথা কিছুই জানি না। দেখুন মহেশ বাবু, ওরা এখন কেমন অস্বীকার করছে। ওরা খুনি, পুলিশে খবর দিন। রতন কাকা, তুমি মিছে কথা বলো না। মহেশ ভাইয়া আমার বাবা খুন করেনি। আচ্ছা, আমার বাবার সাথে তো আপনার বাবার কোনো শত্রুতা ছিল না, কিন্তু আপনার চাচার সাথে তো আপনার বাবার জমি নিয়ে ঝামেলা ছিল। চাচাই কি এমনটা করতে পারে না? হরিপ্রসাদ চাচা, তিনি কেন এমন করবেন? তবে মধুর কথাটাও ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু প্রমাণ পাবো কোথায়? আমার কাছে একটা বুদ্ধি আছে। সবাই মিলে যদি কোনোভাবে গ্রামে ছড়িয়ে দিতে পারি যে একটি হাঁড়ি পাওয়া গেছে, এমনকি হরিপ্রসাদ বাবুর কাছেও, তিনি বা গ্রামের অন্য কেউ যদি অপরাধী হয় সে অবশ্যই আসবে। তবে আপনার চাচাকে যেহেতু সন্দেহ, আপাতত হাঁড়িটা আপনাদের সেটা বলেই চালিয়ে দেব। তার কাছে গ্রামে যেটা রটাতে হবে সেটা আমরা দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সেটাই করছি।
চাচা, এক অদ্ভুত ব্যাপার হয়েছে। সুকান্ত জেলের বাড়িতে নাকি একটা মোহর ভর্তি হাড়ি পাওয়া গেছে। বাবার খোঁজে গিয়ে এরকম খবরই শুনে আসলাম গ্রামে। মোহর ভর্তি হাঁড়ি কোথায় পেল সে? সুকান্ত বলছে সে নাকি নদী থেকে ওটা কুড়িয়ে পেয়েছে, কিন্তু গ্রামের লোক বলছে ওই হাড়ির গায়ে একটা বিশেষ চিহ্ন আছে, যা আমাদের বংশের পুরনো সিন্ধুকের চিহ্নের মতো। আমি ভাবছি আজ রাতে ওটা দেখতে যাব। কি বললি? মোহর ভর্তি হাঁড়ি? সুকান্ত কি হাঁড়িটা খুলে দেখেছে? না চাচা, হাড়ির মুখটা নাকি খুব শক্ত করে আটকানো। সুকান্ত ভাবছে কাল সকালে গ্রামবাসীর সামনে ওটা খুলবে। ওটা যদি আমাদের হারানো ধন হয় তবে তো আমাদেরই পাওয়ার কথা, তাই না? অবশ্যই আমাদের জিনিস ওই জেলের বাড়িতে থাকবে কেন? তুই এক কাজ কর মহেশ, তুই এখন বাড়িতে গিয়ে বিশ্রাম নে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে চাচা, আপনি যা ভালো মনে করেন। আমি তবে আসি। হাত তুলুন চাচা, আর নড়বেন না। মহেশ, তুই এখানে? আমি তো শুধু মোহরগুলো পাহারা দিতে এসেছিলাম। মোহন না হরিপ্রসাদ বাবু, আপনি এখানে আপনার পাপ লুকানোর জন্য এসেছেন। এই যে সেই জামার টুকরো আর হাড় যে রতনের কাছ থেকে পেয়েছি, আপনি নিজের ভাইকে জমি জমার জন্য মেরেছেন, তাই না? আর সেই হাড়ি আপনি নদীতে ডুবিয়েছিলেন প্রমাণ লোপাটের জন্য। আমাকে ছেড়ে দে মহেশ, আমি ভুল করেছি। ওই জমি সব তোর নামে লিখে দেবো, আমাকে পুলিশের হাতে দিস নে। যে নিজের ভাইকে মারতে পারে সে কাল আমাকেও মারতে পারবে, আপনার কোনো ক্ষমা নেই। সামান্য জমি জমার জন্য আপনি আপনার ভাইকে খুন করলেন। জমি জমা লাগলে বলে দিতেন, সবকিছু আপনাকে দিয়ে আমরা চলে যেতাম। তাও আমার স্বামীকে কেন মারলেন? আমাকে কেন বিধবা করলেন? বাবা, আমাকে ক্ষমা করে দাও তোরা, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। আপনার কোনো ক্ষমা নেই। আপনাকে তো পুলিশে দেবই। গ্রামবাসী সবাই এনাকে গাছের সাথে বেঁধে ফেলুন, সকাল হলে পুলিশ আসবে। আর হ্যাঁ রতন, তোমাকে চুরির শাস্তি পেতে হবে বলে দিলাম। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।